কবিতাময় আড্ডা। আর তা যদি হয় কথা ও কবিতা, তাহলে সেই আড্ডাটা একেবারে আলাদা। আরে আরে চেকার মশাই, এটা কেমন ব্যাপার? ছুটে ছুটেই দেখুন ঘামে ভিজলো গায়ের র্যাপার। আজ যে মিনিট 5 আগেই বেরিয়ে গেল গাড়ি। মগের মুলুক নাকি মশাই, নাকি মামার বাড়ি? কথা ও কবিতাকে ভালোবেসে এত দূরের পথ অতিক্রম করে তোমার আজকে এখানে আসা। একদম। এই চেয়ারটায় আমি কোনোদিন বসতে পারবো এটা ভাবিনি, কিন্তু কখনো মনে উকি দিয়েছে যে যদি বসতে পারতাম। অবশেষে বসলাম। সাংসারিক জীবনের মধ্য দিয়ে কবিতাকে কিভাবে যাপন করো? আমার যেটা মনে হয় যে আরো শিখতে চাই, প্রচুর শেখার বাকি আছে। কবিতা আমার ছেলেবেলা, কবিতা আমার মেয়েবেলা, কবিতা আমার যৌবন, কবিতা আমার এখন, কবিতা তখন, কবিতা সেকাল, কবিতা একাল, কবিতাময় আড্ডা। আর তা যদি হয় কথা ও কবিতা, তাহলে সেই আড্ডাটা একেবারে আলাদা। আর আজকের সেরা কবিতার সেরা কিছু সম্ভার নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের আজকের অতিথি বন্ধু অর্চনা ঘোষ। নমস্কার অর্চনা দি, তোমাকে স্বাগত নমস্কার। আমাদের এই গল্প এবং কথা কবিতার এই আড্ডায়। প্রথমেই বলি যে তোমার থাকা হয় কোথায়? মালদা। তাহলে কথা ও কবিতাকে ভালোবেসে এত দূরের পথ অতিক্রম করে তোমার আজকে এখানে আসা, একদম। আর এই আসতে পারার পরের অনুভূতিটা আমাদেরকে একটু বলো। আসলে কথা ও কবিতা আমি দেখি, নিয়মিত দেখি, এবং এই চেয়ারটায় আমি কোনোদিন বসতে পারবো এটা ভাবিনি, কিন্তু কখনো মনে উকি দিয়েছে যে যদি বসতে পারতাম। অবশেষে বসলাম। এবার তোমার কবিতা যাপনের পালা, আমরা শুনবো তোমার থেকে আজকে কবিতা। শুরুতে কি শোনাবে আমাদের? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। এখন যেহেতু আমাদের সময় মানে এই সময়ের উপর নির্ভর করেই দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনো হিল্লল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমাই অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গুনিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গ তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহমোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষাদি সাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। আচ্ছা বলো, রবি ঠাকুরের কবিতা বলার পর, বিশেষ করে এই কবিতাটা বলার পর, মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি বিরাজ করে, একদম। মানে আপনা আপনি তৈরি হয়ে যায়
কিছু কবিতা থাকে যেটা অর্চনা দিয়ে আমরা কিন্তু বলবার সময় তো একটা অনুভব থাকে, কিন্তু তারপরেও কিন্তু সেটা রেশ থেকে যায়, এবং আমি কি বলতে পারলাম যেটা আমি চাইলাম, এইটা বেশি কাজ করে। যে যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, যেটা আমি চাইছি বলতে সেটা কি বলতে পারলাম। বলতে পারছি। এই ভাবনাগুলো থেকেই আমাদের মনে হয় যে না, আর একটু ভালো করে করব। আর সেই খিদেটা থেকেই আমার যেটা মনে হয় যে আরো শিখতে চাই। প্রচুর শেখার বাকি আছে, প্রচুর শিখতে হবে। সাংসারিক জীবনের মধ্য দিয়ে কবিতাকে কিভাবে যাপন করো? কবিতা যে সেইভাবে শেখা হয়েছে ছোটবেলা থেকে, সেটার সুযোগ কিন্তু পাইনি। মফস্বলে জন্ম। আর আমাদের সময়ে বাবা মারা এইসব নিয়ে যে খুব একটা জানতেনও না। সুযোগও সেই ছিল সময় না। আবৃত্তি করা বা না, সেটা ওই প্রফেশন হিসেবে হ্যাঁ, নেওয়া। আমার বাবার বাড়ি গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর জেলা। তো ওই গঙ্গারামপুর গার্লস স্কুলের আমাদের যে বড়দি ভাই ছিলেন, বড়দি ভাই আমাদের ওই গান, কবিতা, নাচে যার যেটা যায় আরকি। তো আমাকে সেই হিসেবেই কবিতাতে দিয়েছিলেন। সেখান থেকে একটা ভালো সেখান লাগা থেকে ছিল, একটা এবং ভালো তারপরে লাগা, চর্চায়। তারপর পড়তাম ওই রবি ঠাকুর, রবি নজরুলটাই পড়তাম। সেই সময় তো এত কিছু জানতামও না। তখন থেকেই ধীরে ধীরে তারপর বাচ্চারা হলো। ওই বড় ছেলেকে যখন কবিতাতে ভর্তি করলাম, দিদিভাই বলল তুমিও ভর্তি হয়ে যাও। বাহ, সেই তো থেকে ওই চলছে বড় যাপন। ছেলের সঙ্গে সঙ্গে শুরু। এখন ছেলেরা, বড় ছেলে মেডিকেলে, ছোটটা 8-এ। ওরা প্রচন্ড সঙ্গ দেয়। মানে সন্তানরা যখন এই আমাদের এপিসোডটা দেখবে, হ্যাঁ, তাদের মা কবিতা বলছে, খুব সেই খুশি সংসারে হবে। রান্না বান্না খেতে দেওয়া ছাড়াও হ্যাঁ, আরো তাদের কিছু পারে। আরো কিছু পারে। হ্যাঁ। এবারে কি শোনাবে বলো? এবার একটু ছোটদের কবিতায় যাই। একটা বেশ ভারী গুরুগম্ভীর শুনলাম। আমাদের এখানে যারা আসেন, ছোটদের কবিতা শোনান, কিন্তু আমি একটু কমই শুনি, সেই জন্য আমার ভালোই লাগবে, শোনা। ভবানী প্রসাদ মজুমদারের কবিতা, ঘটলো যা তাই শোনাচ্ছি ভাই। আরে আরে চেকার মশাই, এটা কেমন ব্যাপার? ছুটে ছুটেই দেখুন ঘামে ভিজলো গায়ের র্যাপার। আজ যে মিনিট 5 আগেই বেরিয়ে গেল গাড়ি। মগের মুলুক নাকি মশাই, নাকি মামার বাড়ি? 6টার গাড়ি 9টাতে যায়, কিংবা 9:30। 9টার আগেই পালিয়ে গেল, কেমন করে হয়? 30 বছর করছি মশাই ডেইলি প্যাসেঞ্জারি, কোনোদিনই হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি। ছিছি মশাই, মাইনের দিন, অফিস হলো কামাই, তার উপরে ঘরে হাজির 3 মেয়ে আর জামাই। দেখুন চেয়ে সারা শরীর কাঁপছে আমার রাগে। 7 জন্মেও শুনিনি যে ট্রেন চলে যায় আগে। চেকার মশাই বললে হেসে, টিকিট গুনে হাতের, এ গাড়িটা আজকের নয়, গতকালের রাতের। একটা ছোটদের কবিতা ছড়া, যে ছড়াগুলো আমাদের মন খারাপকে একটু বেশ চনমনে করে দেয়। অর্চনা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। কথা ও কবিতার আজকের এই আড্ডা চলবে, তবে সময় হয়েছে নিয়ে নিচ্ছি বিরতি। ফিরে আসছি এক্ষুনি। ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতা, সঙ্গে আমাদের অতিথি বন্ধু। আর আপনারা যারা আমাদের পরম আত্মীয় হয়ে উঠছেন শুধুমাত্র কবিতার হাত ধরে। কবিতার হাত ধরে এক সমুদ্র ভেসে থাকা যায়, কবিতার হাত ধরে পৃথিবী জয় করা যায়। সেটা যারা কবিতায় ডুবে থাকেন, তারা এর আনন্দ অনুভূতি উপলব্ধি করতে পারেন। কথা ও কবিতায় আজকের এই আড্ডায় রয়েছেন অর্চনাদি। আপনারাও যদি অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। অর্চনাদি, ফিরে আসা আবারও তোমার কাছে গল্প নিয়ে। একটা সময় ছোটবেলা থেকে তার পরের বেলা যে ভীষণ একটা স্ট্রাগল সময়, সকলের জীবনে নিজের মতন করে সেই স্ট্রাগলটা থাকে। স্কুল কলেজ পেরিয়ে তারপর সংসার জীবন, কিছুই জানি না, মানে আমি আমাদের এরকমই একটা হয়। যারা মোটামুটি ধরো মধ্যবিত্ত পরিবারের থেকে আসে, তাদের এইরকম একটা কমন জীবনই থাকেই। থাকে, তো সেই জীবনের মধ্যে তুমি তো বললে যে ছেলেরা তোমাকে সাপোর্ট করে, এখন বড় হয়ে গেছে এবং ভীষণ। তুমিও এখন অনেকটা ফ্রি হয়েছো, হ্যাঁ, এবং বাড়িতে সেই সাপোর্টটা থাকে বলে তুমি চেষ্টা করো একদম একদম। এটা নিয়ে। এই চর্চার মধ্যে থেকে তোমার কি ভালো লাগে বলো তো? মানে ভালো লাগে বলতে আবৃত্তি উচ্চারণের সঙ্গে সঙ্গে শ্রুতি নাটক বা অন্য কিছু, নাকি শুধু আবৃত্তির মধ্যেই নিজেকে মনে করো যে না ঠিক আছে? শ্রুতি নাটকটা শিখতে চাই, শিখতে হবে। ভালো লাগে, ভালো লাগার বিষয়। কিন্তু এখন ভাবছি যে আবৃত্তির পাশাপাশি ওটা শিখলে কেমন হয়।
আবৃত্তি কিন্তু অনেকগুলো প্রবেশের পথকে এগিয়ে নিয়ে যায়, অনেকগুলো প্রফেশনে, বিভিন্ন প্রফেশনে প্রবেশ করবার যে পথ সেটাকে কিন্তু খুব সহজ করে দেয়। সহজ করে। আমার যেটা অর্চনাদি মনে হয় যে আবৃত্তি সত্যি সত্যি যারা ভেতর থেকে ভালোবেসে করে, পারফরমেন্স করব, প্রচুর মঞ্চ করব, এটা ভেবে নয়, নিজের কান নিজের হৃদয়কে শোনানোর জন্য, নিজের যে জগৎ, সেই জগৎটা আবৃত্তিময় করে তোলবার জন্য, তাদের কাছে কিন্তু দিদি একটা মেডিসিনের থেকে বেশি কিছু বললে কম বলা হবে। আমারই তো শারীরিক সমস্যা তো সকলেরই রয়েছে। যখন ছেলেদের বাইরে দিলাম বা তারও আগে একটা পড়াশোনার সময় জন্য। মনে হচ্ছিল যে হ্যাঁ, পড়াশোনার জন্য। একটা সময় মনে হচ্ছিল ওদের ছেড়ে আমি থাকবো কি করে? মা তো খুব কষ্ট হচ্ছিল। তারপরের মুহূর্তেই মনে হলো কেন, আমার কবিতা আছে তো, যেটাকে সন্তান সমই তো ভালোবাসি। ওকে ছাড়াও তো থাকতে পারি না। ওকেই গাছ করো। হ্যাঁ, ওকে ছাড়াও তো থাকতে পারি না। সারাদিনের এত ব্যস্ততার পরেও একবার যেন খাতাপত্র নিয়ে বসতে হবে। সে হোক না ১০ মিনিটের জন্য। দেখো, সবাই যে ভীষণ বড় আবৃত্তিকার হয়ে যাবেন রাতারাতি, এটা তো নয়। চর্চা করতে করতে গিয়ে বহু চর্চার ফসল গিয়ে আমরা ফলাতে চেষ্টা করি মাত্র। আমার যেমন এখনো মনে হয়, একটু আগেই আমি বললাম প্রথমেই, যে প্রচুর শিখতে হবে, আরো পড়তে হবে। আচ্ছা, আমাদের গল্প তো চলবে, এবারে কি শোনাচ্ছ বলো। কবি জয় গোস্বামীর জল হাওয়ার লেখা। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ও মেয়ে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে, জলের বাঁকে বাঁকে, জলের দোষ উহুম, না তো, হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা, সে কি মাটির থেকে দেখি, মাটিরই গুণ, হবে, কাছে আসুক তবে, কাছে কোথায়, দূর, নদী সমুদ্র, সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখব না, ছুতে পারিস নদী, শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম, গ্রামের পাশে পাশে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা ঝিকোয় বালুকণা, সোনা খুঁজতে এসে ডুবে মরবো শেষে, বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠবো ঠিক, ভেসে কোথায় যাব, নতুন ডানা পাবো, আর নামটি দেব তার সোনার ধান, আর বলবো শোনো, এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে, কত সহজ হবে বলো, ভালোবাসবে তবে, ভালোবাসবে কবে? মা, যে কটা কবিতা আজকে শোনালে এখনো পর্যন্ত, আমার কাছে এটা একটু বেশি ভালো লাগা আর কি। না, এটা তো হয় বলো, পছন্দ সকলের তো সমান নয়। আমার কিন্তু এটা একটু বেশি ভালো লাগলো, যে ৩টে Thank you. কবিতা তুমি শোনালে। আচ্ছা, এবারে কি শোনাবে বলো। ভালো লাগার কবিতা এবং ভালোবাসার কবিতার মধ্য থেকে অর্চনাদি এবারে কি বেছে নিয়েছো সেটা একটু দেখি। কবি হেলাল হাফিজের লেখা কবিতা উৎসর্গ, ওটাই শোনাচ্ছি। উৎসর্গ কবিতায় তো কবি আমাদের কথাই বলে আমাদের দিয়েছেন। কথাই বলেছেন। এই চর্চার যারা কবিতা কেন্দ্রিক জীবন, হ্যাঁ, কবিতাময় জীবন। এটা আমাদেরই কথা হুম, কবি একদম তাই। লিখেছেন। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সঙ্গীতের লীলা? কবিতা কি ছেলে খেলা, অবহেলা রঙিন বেলুন? কবিতা কি নোট বই, টুই নোয়ান, অভিজাত মহিলা সেলুন? কবিতা তো অবিকল মানুষের মতো, চোখ মুখ মন আছে, সেও বিবেক শাসিত, তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত। কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগারে নিয়ে গিয়ে খুলে দেখো, তার সব অণু পরমাণু জুড়ে কেবলই জড়িয়ে আছে মানুষের মৌলিক কাহিনী।
মানুষের মতো সেও সভ্যতার চাষাবাদ করে। সেও চায় শিল্প আর স্লোগানের শৈল্পিক মিলন। তার তা ভূমিকা চায় যতটুকু যার উৎপাদন। কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অসুখে। নষ্ট সময় এলে উঠোনে দাঁড়িয়ে বলে, পথিক এ পথে নয়, ভালোবাসা এই পথে গেছে। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। এভাবেই কবিতার আড্ডা আমাদের চলতে থাকুক, চলবেও। কথা ও কবিতার পরের আড্ডা নিয়ে আমরা আসছি, তবে আবার ওই যে সময় হয়ে যায়, নিয়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতা, সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি বন্ধু অর্চনা ঘোষ। কথা ও কবিতায় আপনারাও যদি আমাদের সঙ্গে আড্ডা দিতে চান, আবৃত্তির পসরা নিয়ে বহু অন্তরে বহু মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাহলে অবশ্যই 9433531731 এই নম্বরে যোগাযোগ করুন। আমি মনে করি আবৃত্তি অন্তরের বিষয়, আর তা অন্তরে জাগ্রত করার জন্যেই আমাদের একটা প্ল্যাটফর্ম, একটা সুন্দর পরিবেশ এবং কবিতাময় একটা আড্ডার দরকার হয়। সেই আড্ডাটাই আমাদের ওয়ান কথা ও কবিতার আজকের এই আড্ডা। প্রত্যেকটা এপিসোডে আমরা চেষ্টা করি নতুন নতুন অতিথি এবং যারা এই সময় চর্চা করছে সংসার জীবন সামলে, সকলেই ওই যে বলছিলাম যে অনেক বড় আবৃত্তি শিল্পী, আবৃত্তিকার হয়ে ওঠা সেটা খুব সহজ কথা নয়। না, কিন্তু যারা চেষ্টা করছেন, যারা সংসার সামলে সবকিছু নিয়ে অনেক এলোমেলো, অনেক ভুল আছে, সবকিছু নিয়ে যারা নিয়মিত সেটি পালিশ করবার চেষ্টা করে একটা সুন্দর, একটা স্বাচ্ছন্দ্য এবং সুন্দরের থেকে আরো সুন্দরতর করে তোলবার যে চেষ্টাটা করে চলেছেন, তাদের আমরা চেষ্টা করি। তো সেই চেষ্টার জায়গা থেকেই তোমার জন্য অনেক অনেক শুভকামনা আগাম দিয়ে রাখলাম দিদি। আগামীতে তো তুমি বলেই দিয়েছো অলরেডি যে তুমি প্রচুর শিখতে চাও, শিখতে চাই। তবুও তোমার একটা সুপ্ত ইচ্ছে যেটা তুমি মানে কাউকে হয়তো বলনি, আমাদের প্রকাশ করে দাও। তাহলে সবাই জেনে যাবে। আসলে কবিতায় ভালো থাকা যায়, এটা আমি নিজে বুঝেছি নিজেকে দিয়ে। আমি চাই যতদিন বাঁচবো ততদিন কবিতার হাত ধরে যেতে। তবে হ্যাঁ, কবিতার হাত আমি ধরলেও কবিতা যে সহজে আমার হাত ধরবে তা তো নয়। সেই সাধনা, সেই অধ্যাবসায় সবটাই যদি দিতে পারি, নিশ্চয়ই কবিতা আমার হাত ধরবে। এটুকুই বলবো। খুব সুন্দর বললে। আসলে দেখো, একটা অনুষ্ঠান মানে তো শুধু অনুষ্ঠানকে এগিয়ে যাওয়া নয়। যারা আমাদের সঙ্গে জুড়ে থাকেন, একদম। যারা আমাদের উপভোগ করেন, আমাদের আবৃত্তি শোনেন, আমাদেরকে অনেক অনুরোধ করেন যে এই কবির এই এই কবিতাগুলো আমরা শুনতে চাই, তো তাদের গুরুত্বটা আমাদের কাছে অনেক। এবং তাদের সব ধরনের মন্তব্য, তাই না, ভুল ত্রুটি সবকিছু নিয়েই তো আমাদের জীবন। একদম, একদম। এবারে কি শোনাবে দিদি? আবারও ছোটদের কবিতায় যাই। আমি ছোটদের কবিতা করতে ভীষণ ভালোবাসি। ছোটদের কবিতা। কবি কৌশিক দাসের খুকির চিঠি রবিকে। অন্ধকারের সিন্ধু তীরে আমিই গো সেই মেয়ে, আলোর নৌকা পাঠিয়েছিলাম আকাশ পানে চেয়ে। তোমার কাছেই লিখেছিলাম গতবারের মেলে, আমার কেবল কান্না আসে 22শে শ্রাবণ এলে। মায়ের মতো তোমার ফটো সাজিয়ে রাখে যেই, শ্রাবণ এলেই বুঝতে পারি তুমিও তবে নেই। কান্না পেলে খুঁজি যখন হারিয়ে যাওয়া মাকে, বাবা বলেন মা নাকি এক তারার দেশে থাকে। ঠাকুর তুমি দেখা হলে বলবে কি তা শোনো, মায়ের খুকি ভালোই জেনেই হাসেই না কখনো। আমার চিঠির জবাব দিও সময় হলে হাতে, পুজোর সময় আসবে বলো মাকে নিয়ে সাথে। আমি যখন বড় হব সুধার মতো করে, তোমায় অনেক ফুল দেব গো শ্রাবণ দিনের ভরে। আচ্ছা তবে উঠি এখন, হাতে অনেক কাজ। তোমার গানই গাইব এখন 22শে শ্রাবণ আজ। তোমার গানই গাইব এখন 22শে শ্রাবণ আজ। নাইবা হলো আজ 22শে শ্রাবণ, কিন্তু আসে তো এই দিনটা।
আসে বলে আমরা আবার অপেক্ষায় থাকি 25শে বৈশাখের জন্য। অর্চনাদির জন্য আবারও অনেক শুভকামনা, অনেক ভালো থেকো। আমরা একদম শেষের দিকে দিদি। তো আরো ইচ্ছে ছিল একটু চর্চামূলক কিছু গল্প আড্ডার মধ্যে থাকার। সেগুলো আমাদের রয়ে গেল। পরে আবার কখনো সেগুলো সুযোগ পেলে ঠিক আমরা আছে, করব। কেমন? ঠিক আছে। শেষ কবিতা এখনকার মতো কি দিয়ে শেষ করবে? কবি অরণ্যী বসুর কবিতা জল তরঙ্গ। ভীষণ সংসারের খুঁটিনাটি আছে এর মধ্যে। হুম। হ্যাঁ, একটা অদ্ভুত যাপন এই কবিতাটার মধ্যে কবি অরণ্যী বসু প্রকাশ করেছেন। আসলে আমাদের বাড়িতে যে কোনো সমস্যাই যখন হয়, যদি এইরকম আমরা সত্যি সত্যি অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু না, সেটা আমরা অনেকে করিও, কিন্তু হয়তো জল তরঙ্গ নেই, কিন্তু ওই রকমই কিছু একটা থাকে কিছু যেটা একটা দিয়ে থাকে। সমস্যাগুলো সমাধান করা যায়। শোনো। কবি অরণ্যী বসুর লেখা কবিতা জল তরঙ্গ। আমাদের টেলিফোন নেই, ফ্রিজ নেই, জল তরঙ্গ আছে। আমাদের গ্রীষ্মকালীন দার্জিলিং নেই, গাড়ি বারান্দা নেই, জল তরঙ্গ আছে। জল তরঙ্গ বলতে তোমরা কি ভাবছো জানি না, আমাদের জল তরঙ্গটা মাত্র 7.5 টাকার। আমার ছেলের প্রথম জন্মদিনে আমি উপহার দিয়েছিলাম। তো এই 7.5 টাকার জল তরঙ্গ নিয়ে এত কথা কেন? আসলে আমাদের জল তরঙ্গটা আর এখন ঠিক জল তরঙ্গ নেই, ওটা এখন আমাদের বাড়ির রাগ কমানোর যন্ত্র। আমি যখন কোনো কারণে রেগে গিয়ে খুব চেঁচামেচি করি, তখন আমার স্ত্রী আস্তে আস্তে জল তরঙ্গটা বাজাতে থাকে। আমার স্ত্রী যখন রেগে যায়, প্রায়শই যায় আর কি, খুব তুচ্ছ কারণেই, তখন আমি গিয়ে জল তরঙ্গটা বাজাতে থাকি। আর যেদিন কলে জল থাকে না, ডাল সেদ্ধ হয় না, বাজারে মাছের দাম অসম্ভব চড়া, কিংবা ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, সেদিন আমরা দুজনেই যাকে বলে একেবারে ক্ষেপে উঠি। যখন আমরা সমস্ত দাঁত নখ আর জিভ বের করে ছুটে যাই পরস্পরের দিকে, তখন আমাদের ছেলে জল তরঙ্গটা বাজাতে থাকে। আশ্চর্য, জল তরঙ্গ বাজতে থাকলেই আমাদের রাগ পড়ে যেতে থাকে। রাগ পড়ে যেতে যেতে আমরা আবার মুচকি হেসেও ফেলি। আমাদের টেলিফোন নেই, ফ্রিজ নেই, ফিক্সড ডিপোজিট নেই, আমাদের ভালোবাসার উচ্ছ্বাস নেই, কিন্তু আমাদের যে জল তরঙ্গটা আছে, সত্যি বলছি, সেই জন্যেই আমরা এখনো টিকে আছি। সেই জন্য আমরাও টিকে রইলাম। কথা ও কবিতা এভাবেই চলতে থাকুক। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।